খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। ভূমিকা। গবেষণা জগতে দুটো প্রবাহ বয়ে চলে, একটি জ্ঞানের খোঁজে, অন্যটি জীবনের প্রয়োজনে। এই দুই ধারা, মৌলিক ও ফলিত গবেষণা, বিশ্ববিদ্যালয় থেকে শিল্পজগৎ পর্যন্ত তাদের আলাদা আলাদা ভূমিকা রেখে যায়। সংজ্ঞা। মৌলিক গবেষণা, বেসিক রিসার্চ। যে গবেষণার উদ্দেশ্য হল কোনো তত্ত্ব বা ধারণা সম্পর্কে নতুন জ্ঞান উদ্ভাবন করা এবং বিদ্যমান তত্ত্বকে উন্নত বা সম্প্রসারিত করা, তাকে মৌলিক গবেষণা বলে। ক্রেসওয়েল 2014, রিসার্চ ডিজাইন, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, অ্যান্ড মিক্সড মেথডস অ্যাপ্রোচেস। ফলিত গবেষণা, অ্যাপ্লাইড রিসার্চ। যে গবেষণার মূল লক্ষ্য হল বাস্তব জীবনের কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য জ্ঞান প্রয়োগ করা, তাকে ফলিত গবেষণা বলে। কোঠারি 2004, রিসার্চ মেথডোলজি, মেথডস অ্যান্ড টেকনিক্স। মূল বৈশিষ্ট্যগত তফাৎ। মৌলিক গবেষণা হল অনুসন্ধানী, চিন্তাশীল, ভবিষ্যতের জ্ঞানের ভিত্তি। ফলিত গবেষণা হল সমস্যা কেন্দ্রিক, উপযোগিতামূলক এবং তাৎক্ষণিক সমাধান প্রদায়ক। মনে রাখার কৌশল, মৌলিক বনাম ফলিত। বি সমান বেসিক, ডান দিকে পয়েন্ট করা তীর মৌলিক, মূলত জ্ঞানের জন্য। ই সমান এক্সপ্লোর, ডান দিকে পয়েন্ট করা তীর অনুসন্ধানের প্রতি মনোযোগ। এ সমান অ্যাপ্লাইড, ডান দিকে পয়েন্ট করা তীর ফলিত, ব্যবহারের উদ্দেশ্যে। আর সমান রেজাল্ট ড্রিভেন, ডান দিকে পয়েন্ট করা তীর বাস্তব ফলাফলমূলক। অর্থ, মনে রাখলে বোঝা যায় মৌলিক গবেষণা ভালুকের মতো ধীর, গভীর। ফলিত গবেষণা তৎপর ও ফলদায়ী। উপসংহার। একটি ভবিষ্যতের বীজ রোপণ করে, অন্যটি আজকের সমস্যার ঔষধ দেয়। সমাজ ও জ্ঞানের উন্নয়নে উভয়েরই রয়েছে অবিচ্ছেদ্য ভূমিকা। প্রশ্ন 2, গবেষণা নকশা বলতে কি বুঝো? ভূমিকা। গবেষণা যেন অজানার জাহাজ, তার যাত্রার মানচিত্র হল গবেষণা নকশা। এটি ছাড়া গবেষণা অন্ধকারে পথচলা মাত্র। সংজ্ঞা। গবেষণায় কোন পদ্ধতিতে, কিভাবে, কখন এবং কোথা থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে, তার পূর্ণ রূপরেখা বা পরিকল্পনাকে গবেষণা নকশা বলা হয়। কালিঙ্গার 1973, ফাউন্ডেশনস অফ বিহেভিয়ারাল রিসার্চ। অন্যভাবে, ক্রেসওয়েল 2014 বলেন, Research design is the plan or proposal to conduct research, involving the intersection of philosophy, strategies of inquiry, and specific methods. বিশ্লেষণ। এটি গবেষণার প্রকৃতি, সময়, তথ্যের উৎস, পরিসংখ্যানের ধরন এবং উপস্থাপন, সবকিছুর রূপরেখা দেয়। গবেষণার ভিত্তি হিসেবে এটি নির্মাণ করে একটি বিশ্বাসযোগ্য কাঠামো। মনে রাখার কৌশল, ম্যাপস। এম সমান মেথড, ডান দিকে পয়েন্ট করা তীর কোন পদ্ধতি। এ সমান অ্যাপ্রোচ, ডান দিকে পয়েন্ট করা তীর কেমনভাবে। পি সমান প্ল্যান, ডান দিকে পয়েন্ট করা তীর পূর্ব পরিকল্পনা। এস সমান স্ট্রাকচার, ডান দিকে পয়েন্ট করা তীর গঠন বা কাঠামো। অর্থ, গবেষণার নকশা মানে ম্যাপস, যাত্রাপথের মানচিত্র। উপসংহার। যে নকশা সঠিক, সেই গবেষণা সার্থক। নকশাই গবেষণাকে দেয় দিশা ও গভীরতা। প্রশ্ন 3, অনুকল্প কি? ভূমিকা। অনুকল্প হল গবেষণার অনুমানী বাতিঘর, যেখানে আলো ফেলে সম্ভাব্য সত্যকে। সংজ্ঞা। একটি সম্ভাব্য ব্যাখ্যা বা অনুমান, যা গবেষণার মাধ্যমে যাচাই করা হয়, তাকে অনুকল্প, হাইপোথেসিস বলা হয়। Goodand-Hatt 1952, Methods in Social Research। আরও স্পষ্টভাবে, an assumption or proposition made for the sake of argument to be tested and proved or disproved. Oxford English Dictionary। বিশ্লেষণ। অনুকল্প হল সেই প্রশ্ন, যার উত্তর অনুসন্ধানের মাধ্যমে পাওয়া যায়। এটি বিজ্ঞানী বা গবেষকের চিন্তার জন্ম দেয়,
গবেষণাকে দেয় নির্দিষ্ট দিক। মনে রাখার কৌশল হোপ। এইচ সমান হাইপোথেটিক্যাল ডান দিকে পয়েন্ট করা তীর অনুমান ভিত্তিক। ও সমান অবজেক্টিভ ডান দিকে পয়েন্ট করা তীর উদ্দেশ্যপূর্ণ। পি সমান প্রুভেবল ডান দিকে পয়েন্ট করা তীর যাচাইযোগ্য। ই সমান এক্সপ্লোরেটরি ডান দিকে পয়েন্ট করা তীর অনুসন্ধানমুখী। অর্থ, হোপ মানে অনুকল্প আশা দেয় সত্যের সন্ধানে। উপসংহার। অনুকল্প ছাড়া গবেষণা যেন প্রশ্নহীন জীবন, এর মাধ্যমেই গড়ে ওঠে পরীক্ষার ভিত্তি, সত্য ও মিথ্যার যাচাই। প্রশ্ন 4, কেস স্টাডি পদ্ধতির সুবিধা কি? ভূমিকা। একটি ঘটনা, ব্যক্তি বা সংগঠনকে কেন্দ্র করে গবেষণার গভীরে ডুব দিতে চাইলে কেস স্টাডি পদ্ধতি এক অনন্য হাতিয়ার। সংজ্ঞা। A case study is an empirical inquiry that investigates a contemporary phenomenon within its real-life context. Yin 2009, Case Study Research, Design and Methods. বাংলায়, যে পদ্ধতিতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার উপর দীর্ঘমেয়াদে ও নিবিড়ভাবে গবেষণা করা হয়, তাকে কেস স্টাডি বলা হয়। সুবিধাসমূহ। বাস্তব পরিস্থিতিতে তথ্য পাওয়া যায়। আচরণগত ও মানসিক দিক বিশ্লেষণ করা যায়। জটিল সামাজিক প্রেক্ষাপটে কার্যকর। গুণগত গবেষণায় অত্যন্ত উপযোগী। মনে রাখার কৌশল রিয়েল। আর সমান রিয়েল লাইফ ফোকাস ডান দিকে পয়েন্ট করা তীর বাস্তব জীবনের প্রেক্ষাপট। ই সমান এম্পিরিক্যাল ডেটা ডান দিকে পয়েন্ট করা তীর বাস্তব তথ্য। এ সমান অ্যানালিটিক্যাল ডেপথ ডান দিকে পয়েন্ট করা তীর বিশ্লেষণাত্মক গভীরতা। এল সমান লং টার্ম ভিউ ডান দিকে পয়েন্ট করা তীর দীর্ঘমেয়াদী বিশ্লেষণ। অর্থ, রিয়েল মনে রাখলে বোঝা যায়, কেস স্টাডি বাস্তব ও বিশ্লেষণ ভিত্তিক। উপসংহার। কেস স্টাডি হল বাস্তবতার আয়না, যার মাধ্যমে গবেষক বুঝতে পারেন ঘটনাপুঞ্জের অন্তরালের সত্য। প্রশ্ন 5, নমুনা জরিপ ও শুমারি জরিপের পার্থক্য কি? ভূমিকা। গবেষণার জগতে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত দুটি বিশিষ্ট পদ্ধতি হল নমুনা জরিপ এবং শুমারি জরিপ। এরা যেন তথ্যের দুই ভিন্ন খেয়া, একটি ছোট নদী পার করে, অন্যটি সমুদ্র। সংজ্ঞা। শুমারি জরিপ, সেন্সাস সার্ভে। যে পদ্ধতিতে গবেষণার অধীন প্রত্যেক সদস্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়, তাকে শুমারি বা জনগণনা পদ্ধতি বলে। কোঠারি 2004 রিসার্চ মেথডোলজি। নমুনা জরিপ, স্যাম্পল সার্ভে। যে পদ্ধতিতে সমগ্র জনসংখ্যার একটি ছোট অংশ, নমুনা থেকে তথ্য সংগ্রহ করে পুরো জনগোষ্ঠীর সম্পর্কে ধারণা নেওয়া হয়, তাকে নমুনা জরিপ বলে। ডব্লিউ.জি. ককরেন 1977 স্যাম্পলিং টেকনিক্স। মূল পার্থক্য সংক্ষেপে। শুমারি, সকলের তথ্য নেয়। নমুনা, কিছু নির্বাচিত সদস্যের তথ্য নেয়। শুমারি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল, নমুনা দ্রুত ও সাশ্রয়ী। শুমারি সঠিকতা বেশি, নমুনা সঠিকতার সঙ্গে নমনীয়। মনে রাখার কৌশল কস্ট। সি সমান সেন্সাস ডান দিকে পয়েন্ট করা তীর শুমারি। ও সমান ওভারঅল ডান দিকে পয়েন্ট করা তীর সকল সদস্য। এস সমান স্যাম্পল ডান দিকে পয়েন্ট করা তীর কিছু সদস্য। টি সমান টাইম সেভিং ডান দিকে পয়েন্ট করা তীর নমুনা সময় বাঁচায়। অর্থ, কস্ট মনে রাখলে বোঝা যায়, কোন পদ্ধতি কত সময় ও খরচে হয়। উপসংহার। গবেষণার রূপ, সময় ও লক্ষ্যভেদে, এই দুই পদ্ধতির মধ্যে বেছে নিতে হয় বিজ্ঞানসম্মতভাবে। প্রশ্ন 6, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কি? ভূমিকা। গবেষণার বিশাল সমুদ্রে, সমগ্রক হল সামগ্রিক ঢেউ, আর নমুনা হল সেই ঢেউয়ের কিছু ফেনা, যেখান থেকে সত্যের ছোঁয়া পাওয়া যায়। সংজ্ঞা। সমগ্রক পপুলেশন। গবেষণার উদ্দেশ্যে বিবেচিত সকল এককের সমষ্টিকে সমগ্রক বলে। ব্ল্যালক 1960 সোশ্যাল স্ট্যাটিস্টিক্স। নমুনা, স্যাম্পল।
সমগ্রক থেকে নির্বাচিত একটি ছোট অংশ, যেটি সেই সমগ্রকের বৈশিষ্ট্য প্রতিফলন করে, তাকে নমুনা বলে। কক্রেন 1977। মূল পার্থক্য সংক্ষেপে। সমগ্রক সমান সকল একক। নমুনা সমান কিছু নির্বাচিত একক। সমগ্রকের তথ্য সংগ্রহ সময় সাপেক্ষ। নমুনা দ্রুত ও তুলনামূলক সহজ। মনে রাখার কৌশল পাস। পি সমান পপুলেশন ডান দিকে পয়েন্ট করা তীর সমগ্রক। এ সমান অল ইউনিটস ডান দিকে পয়েন্ট করা তীর সব সদস্য। এস সমান স্যাম্পল ডান দিকে পয়েন্ট করা তীর নির্দিষ্ট কিছু। এস সমান সাবসেট ডান দিকে পয়েন্ট করা তীর অংশবিশেষ। অর্থ, পাস মনে রাখলে বোঝা যায়, আমরা পুরো জনসংখ্যার বদলে একটি অংশ দিয়ে পাস করতে পারি। উপসংহার। নমুনা ও সমগ্রক, এরা গবেষণার দুই হাত, এক হাতে বিশালতা, অন্য হাতে সাশ্রয়। প্রশ্ন 7। প্রশ্নপত্র ও অনুসূচির মধ্যে পার্থক্য কি? ভূমিকা। তথ্য সংগ্রহে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কখনো নিজে লিখে, কখনো সামনে থেকে জেনে। এই পদ্ধতির দুটি পথ হল প্রশ্নপত্র ও অনুসূচি। সংজ্ঞা। প্রশ্নপত্র কোয়েশ্চেনের। লিখিত প্রশ্নাবলীর এমন একটি সেট, যা উত্তরদাতার নিকট পাঠানো হয় এবং তিনি নিজে তা পূরণ করেন। আর. কুমার 2011 রিসার্চ মেথডোলজি। অনুসূচি শেডিউল। যে পদ্ধতিতে প্রশিক্ষিত অনুসন্ধানকারী প্রশ্ন পড়ে শুনিয়ে উত্তর সংগ্রহ করেন, তাকে অনুসূচি বলে। কোঠারি 2004। মূল পার্থক্য সংক্ষেপে। প্রশ্নপত্র, উত্তরদাতা নিজে পূরণ করে। অনুসূচি, তথ্য সংগ্রাহক প্রশ্ন করে উত্তর লিখে। প্রশ্নপত্র কম খরচে হয়, অনুসূচি খরচ বেশি। প্রশ্নপত্রে ভুল বেশি হতে পারে, অনুসূচিতে বিশ্লেষণ সম্ভব। মনে রাখার কৌশল, সেলফ ভিএস গাইড। সেলফ সমান প্রশ্নপত্র ডান দিকে পয়েন্ট করা তীর নিজেই পূরণ। গাইড সমান অনুসূচি ডান দিকে পয়েন্ট করা তীর পথপ্রদর্শক থাকে। অর্থ, সেলফ মানে নিজে নিজে, গাইড মানে সহায়তা পেয়ে তথ্য দেয়া। উপসংহার। তথ্য সংগ্রহের ধরন ও জনসংখ্যার বিবেচনায়, এই দুই পদ্ধতির ব্যবহার নির্ভর করে গবেষকের কৌশলে। প্রশ্ন 8। একটি উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্য লেখো। ভূমিকা। গবেষণার শেষ পরিচ্ছেদ হল প্রতিবেদন, যা পাঠককে দেয় এক সঠিক চিত্র। উত্তম প্রতিবেদন যেন একটি আয়নার মতো, তথ্যের প্রতিফলন সঠিকভাবে তুলে ধরে। সংজ্ঞা। গবেষণার তথ্য, বিশ্লেষণ, ফলাফল ও উপসংহারকে সুসংগঠিতভাবে উপস্থাপন করাকে গবেষণা প্রতিবেদন বলে। বেস্ট অ্যান্ড কান 2003 রিসার্চ ইন এডুকেশন। উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্যসমূহ। স্পষ্টতা ও প্রাঞ্জলতা, সহজ ভাষায় লেখা। সংগঠন ও বিন্যাস, ভূমিকা, দেহ ও উপসংহার। তথ্যভিত্তিক বিশ্লেষণ, যথাযথ উপাত্তের ব্যবহার। উদ্ধৃতি ও উৎস নির্ভরতা, বিশ্বাসযোগ্যতা। তথ্যসূত্র ও রেফারেন্স, প্রামাণ্য দলিল সংযুক্ত। তথ্যের নিরপেক্ষতা, পক্ষপাতহীন উপস্থাপন। চিত্র ও সারণী ব্যবহার, তথ্য বিশ্লেষণ সহজ করে। মনে রাখার কৌশল রিপোর্টস। আর সমান রিডেবল ডান দিকে পয়েন্ট করা তীর পাঠযোগ্য। ই সমান এভিডেন্স বেসড ডান দিকে পয়েন্ট করা তীর প্রমাণসহ। পি সমান প্রপারলি স্ট্রাকচার্ড ডান দিকে পয়েন্ট করা তীর গঠনতান্ত্রিক। ও সমান অবজেক্টিভ ডান দিকে পয়েন্ট করা তীর নিরপেক্ষ। আর সমান রেফারেন্স ডান দিকে পয়েন্ট করা তীর তথ্যসূত্রযুক্ত। টি সমান ট্রু টু ডেটা ডান দিকে পয়েন্ট করা তীর তথ্যনিষ্ঠ। এস সমান সিম্পলিফাইড ডান দিকে পয়েন্ট করা তীর সহজভাবে উপস্থাপন। অর্থ, রিপোর্টস মনে রাখলে বোঝা যায়, কিভাবে একটি ভালো রিপোর্ট হওয়া উচিত। উপসংহার। গবেষণার প্রাণশক্তি তার প্রতিবেদনেই নিহিত। ভালো প্রতিবেদন শুধু ফলাফল নয়, পাঠককে গবেষণার গভীরে নিয়ে যায়। প্রশ্ন 9।
কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব আলোচনা কর। ভূমিকা। পরিসংখ্যানের হৃদয়জুড়ে বাস করে এক মধুর রীতি, যেটি আমাদের বলে, তথ্যের কেন্দ্র কোথায়, গড় কোথায়, ভারসাম্য কোথায়। এই রীতিই হল কেন্দ্রীয় প্রবণতা। সংজ্ঞা। কোনো উপাত্তগুচ্ছের সাধারণ বা মধ্যমান নির্ধারণ করাকে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বলা হয়। ক্রক্সটন এবং কাউডেন 1955 অ্যাপ্লাইড জেনারেল স্ট্যাটিস্টিক্স। কেন এটি গুরুত্বপূর্ণ? তথ্যের সারসংক্ষেপ দেয়, বড় উপাত্তকে এক মানে রূপান্তর করে। তুলনা সহজ করে, বিভিন্ন উপাত্তের তুলনা করা যায়। গবেষণার ভিত্তি তৈরি করে, বিশ্লেষণ, পূর্বাভাস ও সিদ্ধান্তে সহায়ক। অর্থনৈতিক ও সামাজিক বিশ্লেষণে প্রয়োজনীয়, আয়, শিক্ষা, স্বাস্থ্য বিশ্লেষণে ব্যবহৃত। গ্রাফিক উপস্থাপনায় সহায়ক, কেন্দ্রস্থানে অবস্থান দেখায়। অসামঞ্জস্যতা নির্ধারণে সহায়ক, বিচ্যুতি নির্ণয় ব্যবহৃত। নীতি নির্ধারণে ভিত্তি দেয়, সরকার বা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় এই তথ্যের ভিত্তিতে। মানদণ্ড স্থাপন করে, সাধারণ বলতে আমরা যেটা বুঝি, তা কেন্দ্রীয় প্রবণতা থেকেই আসে। মনে রাখার কৌশল। সেন্টার সি সমান কোর আইডিয়া, ডান দিকে পয়েন্ট করা তীর মূল ভাবনা। ই সমান এভ্যালুয়েট ডেটা, ডান দিকে পয়েন্ট করা তীর উপাত্ত বিশ্লেষণ। এন সমান নেসেসারি ফর কম্প্যারিজন, ডান দিকে পয়েন্ট করা তীর তুলনায় আবশ্যিক। টি সমান ট্রেন্ড শোয়িং, ডান দিকে পয়েন্ট করা তীর প্রবণতা দেখায়। ই সমান এস্টাবলিশ অ্যাভারেজ, ডান দিকে পয়েন্ট করা তীর গড় নির্ধারণ করে। আর সমান রিয়েল লাইফ ডিসিশনস, ডান দিকে পয়েন্ট করা তীর বাস্তব সিদ্ধান্তে সহায়। অর্থ। সেন্টার মনে রাখলে বোঝা যায়, কেন্দ্রীয় প্রবণতা কেন এত গুরুত্বপূর্ণ। উপসংহার। তথ্য বিশ্লেষণের ছায়াতলে যে মাপকাঠিটি সবচেয়ে আলো ছড়ায়, তাই হল কেন্দ্রীয় প্রবণতা। এটি ছাড়া পরিসংখ্যান শুধু ছায়া, জ্যোতি নয়। প্রশ্ন 10, গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। ভূমিকা। গাণিতিক গড়, যে সংখ্যাটি বলে, সবকিছুর মাঝে কে আছে। এটি গণনার সহজ হাতিয়ার, কিন্তু সব সময় নয় নির্ভুল ভার। সংজ্ঞা। সব উপাত্ত যোগ করে মোট উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে গাণিতিক গড় বলে। স্পিগেল 1992 থিওরি অ্যান্ড প্রবলেমস অফ স্ট্যাটিস্টিক্স। সুবিধাসমূহ। সহজ ও দ্রুত গণনা করা যায়। সকল উপাত্ত ব্যবহার করে, তাই সামগ্রিক। গাণিতিক বিশ্লেষণে সহজে প্রয়োগযোগ্য। তুলনামূলক বিশ্লেষণে সহায়ক। পরবর্তী গণনার ভিত্তি তৈরি করে, যেমন মান বিচ্যুতি। অসুবিধাসমূহ। চরম মান এক্সট্রিম ভ্যালুস দ্বারা প্রভাবিত হয়। শূন্য বা নেতিবাচক মানে বিভ্রান্তি ঘটাতে পারে। সব ক্ষেত্রেই অর্থবহ নয়, যেমন মোট জমির গড় হলে অদ্ভুত মান। আপেক্ষিক গুরুত্ব বোঝায় না প্রতিটি উপাত্ত সমানভাবে ধরা হয়। মনে রাখার কৌশল। মিন। এম সমান ম্যাথমেটিক্যালি সিম্পল, ডান দিকে পয়েন্ট করা তীর গাণিতিকভাবে সহজ। ই সমান এভরি ভ্যালু কাউন্টস, ডান দিকে পয়েন্ট করা তীর প্রতিটি মান ব্যবহার হয়। এ সমান এফেক্টেড বাই এক্সট্রিমস, ডান দিকে পয়েন্ট করা তীর চরম মানে প্রভাবিত। এন সমান নট অলওয়েজ অ্যাকিউরেট, ডান দিকে পয়েন্ট করা তীর সব সময় নির্ভুল নয়। অর্থ। মিন মনে রাখলে বোঝা যায় গড়ের মানে কি এবং কোথায় দুর্বলতা। উপসংহার। গাণিতিক গড় আমাদের তথ্য বিশ্লেষণে এক শক্তিশালী হাতিয়ার, তবে তার ব্যবহারে চাই সতর্ক, যেন চরম মানে সে পথে না হারায়। প্রশ্ন 11, পরিমিত ব্যবধান কেন উত্তম পরিমাপ হিসেবে নির্বাচিত হয়? ভূমিকা। বিচ্যুতি যদি তথ্যের বিক্ষিপ্ততা প্রকাশ করে, তবে পরিমিত ব্যবধান হল সেই বুদ্ধিদীপ্ত মাপকাঠি, যা গড়কে কেন্দ্র করে বিচ্যুতি বিচার করে। সংজ্ঞা। যে পদ্ধতিতে প্রতিটি উপাত্ত গড় থেকে কতটুকু দূরে অবস্থিত, তার গড় বিচ্যুতি হিসেব করা হয়,
তাকে পরিমিত ব্যবধান বা মিন ডিভিয়েশন বলে। ইউল অ্যান্ড কেন্ডেল 1950। কেন এটি উত্তম পরিমাপ? গড়ের ভিত্তিতে পরিমাপ করা হয়। প্রতিটি উপাত্তের বিচ্যুতি বিবেচনায় নেয়। সহজে বোঝা যায় এবং গাণিতিক বিশ্লেষণে কার্যকর। চরম মান দ্বারা অতটা প্রভাবিত হয় না যতটা মিন বা রেঞ্জ হয়। তুলনামূলক বিশ্লেষণে কার্যকর। ফলাফল স্পষ্ট ও প্রাসঙ্গিক হয়। মনে রাখার কৌশল মেজার। এম সমান মিন বেসড ডান দিকে পয়েন্ট করা তীর গড়কে ভিত্তি করে। ই সমান ইচ ভ্যালু কনসিডার্ড ডান দিকে পয়েন্ট করা তীর প্রতিটি মান বিবেচনায়। এ সমান অ্যাকিউরেট স্প্রেড ডান দিকে পয়েন্ট করা তীর সঠিক বিস্তার। এস সমান সিম্পল টু আন্ডারস্ট্যান্ড ডান দিকে পয়েন্ট করা তীর সহজবোধ্য। ইউ সমান আনএফেক্টেড বাই এক্সট্রিমস ডান দিকে পয়েন্ট করা তীর চরম মানে কম প্রভাবিত। আর সমান রেলিভেন্ট ইন কম্প্যারিজন ডান দিকে পয়েন্ট করা তীর তুলনায় উপযুক্ত। ই সমান এফেক্টিভ ইন ইউসেজ ডান দিকে পয়েন্ট করা তীর ব্যবহারে কার্যকর। অর্থ মেজার মনে রাখলে জানা যায় কেন এটি ব্যবধানের এক আদর্শ মাপকাঠি। উপসংহার। পরিসংখ্যানে ভারসাম্যপূর্ণ বিচ্যুতি মাপতে পরিমিত ব্যবধান এক নিঃশব্দ জাদুকর, যা আমাদের তথ্যের ভিতরকার ছন্দ খুঁজে পেতে সাহায্য করে। প্রশ্ন 12। বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি এবং কেন? ভূমিকা। বিস্তার মাপা মানে হল তথ্য কতটা ছড়িয়ে আছে তা বোঝা। একে বলা হয় ডিসপারশন। আর এর আদর্শ পরিমাপক খোঁজার মধ্যেই লুকিয়ে আছে তথ্য বিশ্লেষণের গভীর জ্ঞান। সংজ্ঞা। বিচ্যুতি কতটা পরিমাণে উপাত্তের গড় থেকে দূরে তা পরিমাপ করাকে বিস্তার পরিমাপ বলে। স্পিগেল 1992 থিওরি অ্যান্ড প্রবলেমস অফ স্ট্যাটিস্টিক্স। আদর্শ পরিমাপক, ব্যতিক্রম মান বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ব্যতিক্রম মান বিচ্যুতি বা মান বিচ্যুতি হল সবচেয়ে গ্রহণযোগ্য বিস্তার পরিমাপক। কারণ এটি প্রতিটি উপাত্ত গড় থেকে কতটা দূরে তার বর্গমূল ভিত্তিক মাপকাঠি। কেন আদর্শ? প্রতিটি উপাত্ত বিবেচনায় নেয়। গাণিতিক বিশ্লেষণে উপযোগী। অন্যান্য পরিসংখ্যানিক পরিমাপের ভিত্তি হয়। তুলনামূলক বিশ্লেষণে কার্যকর। নমুনা ও সমগ্র উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। গড়ভিত্তিক মাপকাঠি হওয়ায় বাস্তব ও ব্যাখ্যাযোগ্য। মনে রাখার কৌশল স্টেবল। এস সমান স্ট্যান্ডার্ড মেথড ডান দিকে পয়েন্ট করা তীর মানক পদ্ধতি। টি সমান টেক্স অল ডেটা ডান দিকে পয়েন্ট করা তীর সব উপাত্ত গ্রহণ করে। এ সমান অ্যাকিউরেট অ্যানালাইসিস ডান দিকে পয়েন্ট করা তীর নিখুঁত বিশ্লেষণ। বি সমান বেসিস ফর ফার্দার স্ট্যাটস ডান দিকে পয়েন্ট করা তীর অন্যান্য বিশ্লেষণের ভিত্তি। এল সমান লেস ইনফ্লুয়েন্সড বাই এক্সট্রিমস ডান দিকে পয়েন্ট করা তীর চরম মানে তুলনামূলক কম প্রভাবিত। ই সমান এফেক্টিভ কম্প্যারিজন টুল ডান দিকে পয়েন্ট করা তীর কার্যকর তুলনামূলক হাতিয়ার। অর্থ স্টেবল মনে রাখলে বোঝা যায় কেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বিস্তারের জন্য সবচেয়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিমাপক। উপসংহার। তথ্যের বিস্তার যদি বিশ্লেষণের দর্পণ হয়, তবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেই স্বচ্ছ আয়না, যার মাধ্যমে তথ্যের গঠন স্বচ্ছভাবে ধরা দেয়। প্রশ্ন 13। সহসম্পর্ক কি? ভূমিকা। যখন দুটি তথ্য হাত ধরাধরি করে চলে, একটার সঙ্গে আরেকটার মিল বা পার্থক্য মিলে যায়, তখন আমরা বলি, এখানে সহসম্পর্ক আছে। এ এক অনুপম বন্ধুত্ব পরিসংখ্যানের পরিধিতে। সংজ্ঞা। দুটি বা ততোধিক চলকের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকে, তাকে সহসম্পর্ক বলে। কার্ল পিয়ারসন 1896 দ্য গ্রামার অফ সায়েন্স। সহসম্পর্ক বুঝায় একটি চলকের পরিবর্তনে অন্যটির কেমন পরিবর্তন হয়। সম্পর্কটি ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে। এটি সংখ্যায় প্রকাশ পায়, -1 থেকে +1 পর্যন্ত। মনে রাখার কৌশল রিলেট। আর সমান রিলেশনশিপ ডান দিকে পয়েন্ট করা তীর সম্পর্ক।
ই সমান এফেক্ট বিটুইন ভেরিয়েবলস ডান দিকে পয়েন্ট করা তীর চলকের পারস্পরিক প্রভাব। এল সমান লিনিয়ার ডিরেকশন ডান দিকে পয়েন্ট করা তীর সরলরৈখিক গতিপথ। এ সমান অ্যানালাইজড উইথ কোএফিশিয়েন্ট ডান দিকে পয়েন্ট করা তীর সহসম্পর্ক সহগ দিয়ে বিশ্লেষণ। টি সমান ট্রেন্ড আন্ডারস্ট্যান্ডিং ডান দিকে পয়েন্ট করা তীর প্রবণতা বোঝায়। ই সমান এসেনশিয়াল ইন ফরকাস্টিং ডান দিকে পয়েন্ট করা তীর পূর্বাভাসে অপরিহার্য। অর্থ রিলেট মনে রাখলে স্পষ্ট হয়, সহসম্পর্ক মানেই হল চলকের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। উপসংহার: সহসম্পর্ক হল সেই সেতু, যা চলকগুলোকে যোগ করে দেয় সম্পর্কের সুরে। একে চিনলেই জানা যায়, কোনটা কাকে প্রভাবিত করছে। প্রশ্ন 14, সহসম্পর্কের বৈশিষ্ট্য লেখো। ভূমিকা: সহসম্পর্ক কেবল একটি পরিসংখ্যানিক ধারণা নয়, এ এক চলকের সঙ্গে চলকের নীরব সংলাপ, সম্পর্কের গণিতরূপ। মূল বৈশিষ্ট্যগুলো: পরিমাপযোগ্য, সহগ দ্বারা পরিমাপ হয়, -1 তার চেয়ে কম বা সমান আর তার চেয়ে কম বা সমান +1। দিক নির্দেশ করে, ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য সম্পর্ক বোঝায়। মাত্রাহীন, একক নেই, শুধু সংখ্যাগত মান। কারণ নয়, সম্পর্ক, কারণ ব্যাখ্যা করে না, কেবল সম্পর্ক বোঝায়। তথ্য বিশ্লেষণে কার্যকর, প্রবণতা বোঝায়। তুলনার জন্য উপযোগী, দুই বা ততোধিক চলকের তুলনা করা যায়। রৈখিক এবং বক্ররৈখিক হয়, সম্পর্ক বিভিন্ন প্রকৃতির হতে পারে। পূর্বাভাসে সহায়ক, ভবিষ্যৎ অনুমানে ব্যবহার হয়। উচ্চ বা নিম্ন মানে গুরুত্ব নির্ধারিত হয়, আর সমান +1 বা -1 মানে সম্পূর্ণ সম্পর্ক। মনে রাখার কৌশল ক্যারেক্টার: সি সমান কোএফিশিয়েন্ট বেসড ডান দিকে পয়েন্ট করা তীর সহগ নির্ভর। এইচ সমান হেল্পস ইন প্রেডিকশন ডান দিকে পয়েন্ট করা তীর পূর্বাভাসে সহায়ক। এ সমান অ্যাবসেন্স অফ ইউনিটস ডান দিকে পয়েন্ট করা তীর মাত্রাহীন। আর সমান রিলেশনশিপ, নট কজেশন ডান দিকে পয়েন্ট করা তীর সম্পর্ক, কারণ নয়। এ সমান অ্যাপ্লিকেবল টু মেনি ফিল্ডস ডান দিকে পয়েন্ট করা তীর বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। সি সমান কম্প্যারিজন টুল ডান দিকে পয়েন্ট করা তীর তুলনার হাতিয়ার। টি সমান ট্রেন্ড সেন্সিটিভ ডান দিকে পয়েন্ট করা তীর প্রবণতা অনুসরণ করে। ই সমান আইদার পজিটিভ, নেগেটিভ ও জিরো ডান দিকে পয়েন্ট করা তীর ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য। আর সমান রেঞ্জ বাউন্ড ডান দিকে পয়েন্ট করা তীর সীমাবদ্ধ, -1 থেকে +1। অর্থ ক্যারেক্টার মনে রাখলে সহজে মনে থাকবে সহসম্পর্কের বৈশিষ্ট্যগুলো, এ যেন চরিত্রের আয়না। উপসংহার: সহসম্পর্ক কেবল সংখ্যা নয়, সম্পর্কের ছন্দ। চলকগুলো যখন একে অন্যকে স্পর্শ করে, তখনই ফুটে ওঠে এর গূঢ় বৈশিষ্ট্য। প্রশ্ন 15, নিম্নের উপাত্ত হতে পরিসরাঙ্ক নির্ণয় কর। উপাত্ত: 26, 41, 15, 9, 4, 12, 5, 52, 21, 16। ধাপ 1, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়। সর্বোচ্চ মান সমান 52, সর্বনিম্ন মান সমান 4। ধাপ 2, পরিসরাঙ্ক রেঞ্জ সমান সর্বোচ্চ সর্বনিম্ন। রেঞ্জ সমান 52, 4 সমান 48। উত্তর: 48। এইখানে আমরা পরিসরাঙ্ক বা রেঞ্জ বের করছি। এটা বোঝায় কোন উপাত্তের ভিন্নতার বিস্তার। রেঞ্জ নির্ণয়ের সূত্র: রেঞ্জ সমান সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। এই সূত্র ব্যবহার করেছি কারণ পরিসর মানে উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি ও কমের ব্যবধান কত সেটা। প্রশ্ন 16, গড় ব্যবধান নির্ণয় কর। উপাত্ত: 8, 10, 12, 7, 19, 32, 25। ধাপ 1, গড় মিন সমান 8 + 10 + 12 + 7 + 19 + 32 + 25, 7 সমান 113, 7 সমান 16.14 প্রায়।
এখানে মিন মানে গড়, সব সংখ্যার যোগফল ভাগ 7 দিয়ে। কারণ 7টি উপাত্ত আছে। ধাপ 2, প্রতিটি উপাত্ত থেকে গড় বাদ দিয়ে ব্যবধান CX বের করি। 8 16.14 সমান 8.14, 10 16.14 সমান 6.14, 12 16.14 সমান 4.14, 7 16.14 সমান 9.14, 19 16.14 সমান 2.86, 32 16.14 সমান 15.86, 25 16.14 সমান 8.86, যোগফল সমান 55.14। এই ধাপে আমরা প্রত্যেক উপাত্ত থেকে গড় বাদ দিয়েছি, এবং তা অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ দূরত্ব হিসেব করেছি। CX হল গড় ব্যবধানের মূল অংশ, যেটা ভিন্নতার পরিমাণ বোঝায়। ধাপ 3, গড় ব্যবধান সমান ইমোজি CX n সমান 55.14, 7 সমান 7.88। উত্তর 7.88। গড় ব্যবধানের সূত্র MD সমান ইমোজি CX n। এখানে ইমোজি CX মানে সব ব্যবধানের যোগফল, n মানে উপাত্তের সংখ্যা। এই সূত্র ব্যবহার করেছি কারণ গড় ব্যবধান পরিমাপ করে উপাত্তগুলো গড় থেকে গড়পড়তা কত দূরে। প্রশ্ন 17, গড় ব্যবধান নির্ণয় কর। উপাত্ত 23, 27, 35, 47, 25, 55, 60, 58, -5, 15। ধাপ 1, গড় নির্ণয়। গড় সমান 23 + 27 + 35 + 47 + 25 + 55 + 60 + 58 + -5 + 15, 10 সমান 340 এর 10 সমান 34। এখানে গড় বের করেছি সব সংখ্যার যোগফল 340 এবং মোট উপাত্ত 10টি, তাই গড় সমান 340/10। ধাপ 2, গড় থেকে ব্যবধান CX বের করি। 23 34 সমান 11, 27 34 সমান 7, 35 34 সমান 1, 47 34 সমান 13, 25 34 সমান 9, 55 34 সমান 21, 60 34 সমান 26, 58 34 সমান 24, -5 34 সমান 39, 15 34 সমান 19, যোগফল সমান 170। এই ধাপে প্রত্যেকটি উপাত্তের সাথে গড়ের ব্যবধান হিসেব করে তা যোগ করেছি। কারণ গড় ব্যবধান মানে হল উপাত্তগুলো গড় থেকে গড়পড়তা কতটা বিচ্যুত। ধাপ 3, গড় ব্যবধান সমান 170 এর 10 সমান 17। উত্তর 17। সূত্র MD সমান ইমোজি CX n। এই সূত্র ব্যবহার করি যখন গড় ও উপাত্ত থেকে গড় ব্যবধান বের করতে হয়। প্রশ্ন 18, নিচের তথ্য হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর। উপাত্ত 5, 7, 8, 10, 14, 15, 18, 20, 22। ধাপ 1, উপাত্তগুলো সাজানো আছে, তাই মাঝের সংখ্যা নির্ণয় করাই আমাদের লক্ষ্য। উপাত্ত সংখ্যা সমান 9 বিজোড়। মাঝের সংখ্যা সমান পঞ্চম উপাত্ত সমান 14। মাঝামাঝি সংখ্যা সমান 14। পরিমিত ব্যবধান বা মিডিয়ান মানে মাঝখানের সংখ্যা, যা উপাত্তগুলো ক্রম অনুসারে সাজিয়ে মাঝেরটি নেওয়া হয়। উপাত্ত যদি বিজোড় হয়, তাহলে ঠিক মাঝের উপাত্তটাই মিডিয়ান হয়। উত্তর 14। প্রশ্ন 19, নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর। উপাত্ত 4, 6, 8, 10, 11, 13, 16, 19, 21। ধাপ 1, উপাত্ত সংখ্যা সমান 9 বিজোড়। মাঝখানের উপাত্ত সমান পঞ্চম সংখ্যা সমান 11।
এখানেও সংখ্যাগুলো সাজানো আছে এবং উপাত্ত সংখ্যা 9টি, তাই ঠিক মাঝখানের উপাত্তটাই মিডিয়ান। উত্তর 11। পরিমিত ব্যবধান সমান মিডিয়ান সমান মাঝখানের উপাত্ত। সূত্র: যদি উপাত্ত সংখ্যা n হয় বিজোড় তাহলে মিডিয়ান সমান n+1 2তম উপাত্ত। প্রশ্ন 20, নিম্নের উপাত্ত হতে ভেদাঙ্ক নির্ণয় কর। উপাত্ত x 12, -7, 0, 9, -1, -3, 17, -4, -2। ধাপ 1, গড় নির্ণয়। গড় সমান 12 - 7 + 0 + 9, 1 3 1 7 4 2, 9 সমান 21 9 সমান 2.33 প্রায়। প্রথমে গড় বের করলাম কারণ ভেদাঙ্ক বা ভেরিয়েন্স নির্ণয়ের জন্য গড় দরকার। গড় সমান ইমোজি xn। ধাপ 2, প্রত্যেক উপাত্ত থেকে গড় বাদ দিয়ে তা স্কোয়ার করি। 12 2.33 -7 2.33 বর্গ সমান 87.11। 0 2.33 বর্গ সমান 5.43। 9 2.33 বর্গ সমান 44.43। -1 2.33 বর্গ সমান 11.11। 3 2.33 বর্গ সমান 28.51। 17 2.33 বর্গ সমান 213.51। -4 2.33 বর্গ সমান 39.11। -2 2.33 বর্গ সমান 18.71। যোগফল সমান 541.43। এখানে আমরা ইমোজি x বর্গ বের করেছি কারণ ভেরিয়েন্স মানে গড় থেকে প্রতিটি মান কতদূর ছড়িয়ে আছে তার গড় স্কোয়ার মান। বর্গফল ব্যবহার করার কারণ, যাতে নেগেটিভ মান বাদ না যায় এবং বড় বিচ্যুতি আরও বেশি গুরুত্ব পায়। ধাপ 3, ভেদাঙ্ক সমান 541.43, 9 সমান 60.15। উত্তর 60.15। ভেদাঙ্কের সূত্র: ভেরিয়েন্স সমান ইমোজি x বর্গ n। এখানে আমরা n সমান 9 ব্যবহার করেছি কারণ পুরো উপাত্তকেই পপুলেশন ধরে নিয়েছি। প্রশ্ন 21, নিচের তথ্য থেকে ভেদাঙ্ক নির্ণয় কর। উপাত্ত 12, 15, 17, 20, 22, 25, 27, 30। ধাপ 1, গড় সমান 12 + 15 + 17 + 20 + 22 + 25 + 27 + 30, 8 সমান 168, 8 সমান 21। 8টি উপাত্তের গড় বের করলাম, কারণ ভেরিয়েন্স এর মূল ভিত্তিই হল গড় থেকে বিচ্যুতি। ধাপ 2, x বর্গ হিসাব করি। 12 21 বর্গ সমান 81। 15 21 বর্গ সমান 36। 17 21 বর্গ সমান 16। 20 21 বর্গ সমান 1। 22 21 বর্গ সমান 1। 25 21 বর্গ সমান 16। 27 21 বর্গ সমান 36। 30 21 বর্গ সমান 81। যোগফল সমান 268। ধাপ 3, ভেদাঙ্ক সমান 268, 8 সমান 33.5। উত্তর 33.5। ভেরিয়েন্স বোঝায় উপাত্ত কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্গফল যুক্ত করি যেন নেগেটিভ দিক বাদ না পড়ে, আর বড় বিচ্যুতিগুলো আরও প্রাধান্য পায়। প্রশ্ন 22, নিচের উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় কর। উপাত্ত 12, 15, 18, 45, 14, 30। ধাপ 1, গড় সমান 12 + 15 + 18 + 45 + 14 + 30, 6 সমান 134 এর 6 সমান 22.33 প্রায়। ধাপ 2, x বর্গ। 12 22.33 বর্গ সমান 106.89।
15 22.33 বর্গ সমান 53.79। 18 22.33 বর্গ সমান 18.75। 45 22.33 বর্গ সমান 510.79। 14 22.33 বর্গ সমান 69.39। 30 22.33 বর্গ সমান 58.79। যোগফল সমান 818.40। ধাপ 3 ভেদাঙ্ক সমান 818.40, 6 সমান 136.4। উত্তর 136.4। এখানে লক্ষ্য করলে দেখা যাবে 45 অনেক বেশি বিচ্যুত, তাই তার জন্য ভেরিয়েন্স অনেক বেড়ে গেছে। এটাও ভেরিয়েন্স এর গুরুত্ব, বড় ডেটাগুলো বিচ্যুতি বাড়ায়। চলক ও রাশির সংক্ষিপ্ত সংজ্ঞা, সহজ ভাষায়। উপাত্ত ডেটা, সংখ্যা বা মান যেগুলো নিয়ে আমরা গড়, পরিসর, ভেদাঙ্ক ইত্যাদি হিসাব করি। গড় মিন সব সংখ্যার যোগফল ভাগ সংখ্যা। গড় ব্যবধান মিন ডিভিয়েশন গড় থেকে গড়পড়তা কত দূরে উপাত্তগুলো ছড়ানো তা বোঝায়। পরিমিত ব্যবধান মিডিয়ান সাজানো উপাত্তের মাঝের সংখ্যা। পরিসরাঙ্ক রেঞ্জ সবচেয়ে বড় মান, সবচেয়ে ছোট মান। ভেদাঙ্ক ভেরিয়েন্স গড় থেকে উপাত্তগুলো কতটা ছড়ানো তা বর্গফল দিয়ে মাপা হয়। চালক ভেরিয়েবল এক্স, সি, এক্স এগুলো হলো চালক বা চলক মান পরিবর্তনশীল রাশি।